Welcome back once again to this channel English for all. Swami and Mother Worship. এই যে প্রবন্ধটা চলছে, এই প্রবন্ধের শেষ পর্যায়ে আজকে আমরা পূর্ণাঙ্গ রূপে দেখব। আগেই বলেছিলাম যে এটা অনেকটা কঠিন ভিডিও হয়ে থাকবে, অবশ্যই এর মানে বলা সত্যি খুব একটা টাফ হয়ে থাকে। তবুও আমি ইতিমধ্যে তোমাদের সঙ্গে প্রথম পর্বটা শেয়ার করেছি, যেখানে প্রত্যেকটা কঠিন শব্দের মানে এবং তার একটা ভালো একটা ব্যাখ্যা উপস্থাপন করেছি। আজকের দ্বিতীয় পর্ব বা শেষ পর্বটা আজকে হোক, এবং একটা রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি থাকবে তোমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং যদি সম্ভব হয় বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে কিছু লাভ পেতে পারে। চলো এবার শুরু করি। It would have been altogether inconsistent with Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple. যে ইনকনসিস্টেন্ট মানে অসঙ্গতিপূর্ণ, এটা পুরোপুরি অলটুগেদার মানে পুরোপুরি সামগ্রিকভাবে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ ছিল স্বামীর কাছে তার আইডিয়া অফ ফ্রিডম সম্পর্কে। কোনটা অসঙ্গতিপূর্ণ? এবার বলছে টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অ্যান্ড ডিসাইপল, যে কোনো একটা শিষ্য তার উপরে তার নিজস্ব চিন্তাভাবনাকে চাপিয়ে দেওয়া, এটা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ ছিল স্বামীজির কাছে। কারণ সে বিশ্বাস করতো প্রত্যেকটা মানুষের ফ্রিডম আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তাভাবনা আছে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস। কিন্তু এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু ওই সমস্ত কিছু যেগুলো আমি পেয়েছি আমার অতীত জীবন থেকে, কী হিসাবে? অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে আমি আমার অতীত জীবন থেকে যা কিছু পেয়েছি, হ্যাড কন্ট্রিবিউটেড, তার বিশাল একটা অবদান আছে, টু ইমপ্রেস অন মি, আমার মধ্যে ঢুকিয়ে দিতে। কোনটা? দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় চেতনাবোধটার সম্মুখীন হওয়া। এই যে সম্মুখীন হওয়ার জন্য কিন্তু আমার অতীত জীবনের এক্সপিরিয়েন্স খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করেছিল। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং আমার যে ব্যক্তিগত বিহলতা ছিল, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, যে বিহলতাটা আমার যুক্ত ছিল আমার পিলগ্রিম যে গিয়েছিলাম, অমরনাথে যে গিয়েছিলাম, তার যে যাত্রাপথে যা কিছু হয়েছিল, সেই অমরনাথে যাওয়ার যে প্রক্রিয়ার সঙ্গে আমার যে পার্সোনাল পারপ্লেক্সিটি বা ব্যক্তিগত বিহলতা যুক্ত ছিল, ওয়াজ এ ওয়েটিংনেস নট টু বি ফরগটন। এটা এমন একটা সাক্ষী, যে সাক্ষীটাকে আমি কোনো মতে ভুলতে পারবো না ভারতীয় চেতনাবোধকে অ্যাকসেপ্ট করার জন্য। টু দ্য স্ট্রং প্লেস, কোথায় না এই শক্ত ভূমিতে, এই শক্ত জায়গাতে, এই স্ট্রং প্লেস বলতে ইন্ডিয়াতে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে, হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্যাট কনসাসনেস, যেখানে মা কালীর পুজোর যাবতীয় যে অর্চনা, যাবতীয় রীতিনীতি সমস্ত কিছু কিন্তু এই আমাদের ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় চেতনাবোধের মধ্যে প্রকাশ পায়। I set myself therefore to enter into Kali worship, এইভাবেই আমি নিজেকে প্রবিষ্ট করালাম মা কালী ওয়ার্শিপে, মা কালীর পুজোতে। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমনভাবে একজন মানুষ নিজেকে নিজেকে যুক্ত করে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। অতএব আমাদের সিস্টার নিবেদিতা বলছে যে আমি আস্তে আস্তে করে মা কালীর পূজা অর্চনায় আমি নিজেকে নিমগ্ন করলাম, যেমনভাবে একজন শিক্ষিত ছেলে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ব্রতী হয় বা অঙ্গীকারবদ্ধ হয়। অর টেক বার্থ ডিলাইবেরেটলি পারহ্যাপস ইন এ নিউ রেস, অথবা একজন মানুষ যে মারা গেছে সে পুনরায় আবার স্বেচ্ছায় জন্মগ্রহণ করে নতুন একটা জগতে, নতুন একটা জাতির মধ্যে। এবং জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্য কী না? সেই জাতিটাকে ভালো করে উপলব্ধি করা। এখানে যেন কোথাও আমাদের সিস্টার নিবেদিতা বলতে চাইছে, আমার নিজস্ব একটা জন্ম হলো এই হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার পর, ভারতীয় চেতনাকে উপলব্ধি করবার পর আমি যেন আস্তে আস্তে করে আমাদের খ্রিস্টান যে রীতিনীতি যেগুলো আমি আগে ফলো করতাম সেগুলোকে ভুলে গিয়ে নতুন একটা দীক্ষায় দীক্ষিত হচ্ছি। টু দিস ফ্যাক্ট আই ও ইট অ্যাজ আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ I did to our master's life। আর এই যে ফ্যাক্ট, অর্থাৎ এই যে ভারতীয় চেতনাবোধটাকে বোঝার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার জন্য আমি যথেষ্ট পরিমাণে ঋণী। কারণটা কি না? আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড টু আওয়ার মাস্টার্স লাইফ। এখন আমি সমর্থ হয়েছি অনেকটা বুঝতে পারতে। কি বুঝতে পারতে?
না মাস্টার্স লাইফ। যতটা আমার পক্ষে সম্ভব ছিল আমার প্রভু স্বামীজির জীবনটা আমি অনেকটা উপলব্ধি করতে পারি অ্যান্ড থট এবং তার চিন্তাভাবনা উপলব্ধি করতে পারি। অতএব যেহেতু আমি স্বামীজির চিন্তাভাবনা উপলব্ধি করতে পারি এবং তার জীবনটা উপলব্ধি করতে পারি, সব কিছুর জন্য কিন্তু যে রেসপন্সিবল সে হচ্ছে ভারতীয় চেতনাবোধ। স্টেপ বাই স্টেপ, গ্লিমসেস আফটার গ্লিমসেস, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, গ্লিমস আফটার, পরতে পরতে বা আস্তে আস্তে করে বলতে পারো, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটল, আমি বুঝতে শিখলাম আস্তে আস্তে করে খুব সামান্য কিছু হিন্দু রিলিজিয়ন সম্পর্কে, মা কালী সম্পর্কে। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, আর যদি ধার্মিক দিক থেকে বলতে হয়, হি ওয়াজ উইথ নোয়িং ইট এ বর্ন এডুকেটর, এই স্বামীজি সে কিন্তু একজন জন্মগতভাবেই একজন এডুকেটর, যে কিনা শিক্ষাবিদ। অতএব আমি আস্তে আস্তে করে, আমাদের লেখিকা বলছেন, আমি আস্তে আস্তে করে উপলব্ধি করতে পারলাম এই স্বামীজির জীবনটাকে, এবং সেই হচ্ছে একজন জন্মগত শিক্ষাবিদ, একজন টিচার, যেখানে প্রকৃত রিলিজিয়াস পার্সপেক্টিভগুলো শেখাতে পারে তার সমস্ত শিষ্যদের মধ্যে। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, সে কখনো কোনো দিনও বলে থামিয়ে দেয়নি নড়বড়ে চিন্তাভাবনাকে। অর্থাৎ নড়বড়ে চিন্তাভাবনা বলতে কোনগুলোকে, নতুন কোনো চিন্তাভাবনা যেগুলো এখনও পর্যন্ত সমাজে ভালো করে স্বীকৃতি পায়নি, সেই রকম চিন্তাভাবনাকে বলা হয় নড়বড়ে চিন্তাভাবনা। জাস্ট ফর এক্সাম্পল হিসেবে যদি বলতেই পারি, মনে করে নাও যে প্রথম যখন গ্যালিলিও বলছিল যে আমাদের এই পৃথিবী গোল, তখন কিন্তু কেউ বিশ্বাস করেনি, সবাই ভাবতো না পৃথিবী চ্যাপ্টা। এমনকি এই তার বক্তব্যের জন্য তাকে প্রচুর টর্চার সহ্য করতে হয়েছিল। পরবর্তী সময়ে ওই চিন্তাভাবনাটা স্বীকৃতি পায়। তার মানে প্রথম পর্যায়ে ওই যে গ্যালিলিওর বক্তব্যটা কীরকমের ছিল না, স্ট্রাগলিং থট ছিল, নড়বড়ে চিন্তাভাবনা ছিল। তার পরবর্তী সময় স্বীকৃতি পায় এবং সবাই অ্যাকসেপ্ট করে। এটাও সেই রকম, স্বামীজি কোনোদিনও বলে কোনো একটা নড়বড়ে চিন্তাভাবনাকে কোনোদিনও বলে অবদমিত করতেন না। বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, আমি একবার তার সঙ্গে ছিলাম এবং সেই সময়ে একটা মা কালীর ছবি তার কাছে নিয়ে আসা হয়। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং উপলব্ধি করলাম কিছু শিষ্য, কিছু লোকেরা কিছু চপল মন্তব্য, কিছু কমেন্ট করছে ওই পিকচারটাকে দেখবার পর। আই সাডেনলি সেড, আমি তখন বলে উঠি স্বামীজির উদ্দেশ্যে, পারহ্যাপস স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিব, ইজ শি, স্বামীজি আচ্ছা কালী কি সত্যিই হচ্ছে আমাদের শিব ঠাকুরের দূরদৃষ্টি সম্পন্ন একজন ভগবান, বা কালী কি সত্যিই আমাদের শিবের সৃষ্টি, ইজ শি, সত্যিই কি তাই? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তারপর স্বামীজি আমার দিকে অর্থাৎ লেখিকার দিকে তাকিয়েছিল সাময়িক সময়ের জন্য। ওয়েল ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, বেশ বেশ তো বলছো, বলো কি বলছো তুমি তোমার মতো করে বলো। হি সেড জেন্টলি, তিনি খুব ভদ্রভাবে বলতেন। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, বলো তুমি যা বলতে চাইছো, তোমার মনে যা আছে তুমি খোলাখুলি বলো, কোনোরূপ কোনো অন্তরায় না রেখে। Another day he was going with me to visit the old মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, আর একটা দিন সে আমার সঙ্গে যাচ্ছিল ভ্রমণ করতে, সাক্ষাৎ করতে ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোরের সঙ্গে, যে কিনা রবি ঠাকুরের বাবা ছিল, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল ইন দ্য সেক্লিউশন, এবং সাক্ষাৎটা কীরকমভাবে গোপন সাক্ষাৎ হবে, ইন হিজ ওন হোম ইন জোড়াসাঁকো, তার জোড়াসাঁকোর বাড়িতে তারা গোপনে সাক্ষাৎ করবে, সেই জন্য যাচ্ছিলাম তার সঙ্গে। বিফোর উই স্টার্টেড, আর আমরা যেই কিনা ঘর থেকে বেরোতে যাব, আমরা যাত্রা বা আমাদের যে গমনটা আরম্ভ করতে যাব, ঠিক সেই সময় হি কোশ্চেন্ড মি অ্যাবাউট এ ডেথ সিন, সে আমাকে প্রশ্ন করেছিল একটা মৃত্যুর দৃশ্য নিয়ে, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যে মৃত্যুর দৃশ্যে আমি উপস্থিত ছিলাম গত রাত্রিতে। আই টোল্ড হিম ইগারলি অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, আমি বললাম তাকে খুব আগ্রহ নিয়ে আমার যা অনুভূতি হয়েছিল সব কিছুই বললাম। দ্যাট হ্যাড কাম টু মি, যে অনুভূতিগুলো আমার কাছে আসছিল ওই মৃত্যু সবাই উপস্থিত হয়ে। দ্য রিলিজিয়ন্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, তো কোশ্চেনটা পরে এখানে কি রিয়েলাইজেশন হয়েছিল আমাদের লেখিকার মনে, আন্ডারলাইন করতে পারো, দ্য রিলিজিয়ন্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, যে রিলিজিয়ন হচ্ছে, ধর্ম হচ্ছে একমাত্র ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আর আমরা অবশ্যই অপর মানুষের সঙ্গে কথাবার্তা বলবো তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ নিয়ে, তার ধর্ম নিয়ে কথাবার্তা বলতে গেলে অবশ্যই তার ল্যাঙ্গুয়েজটাকে উপলব্ধি করে তারপর ধর্ম নিয়ে ব্যাখ্যা করা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, আর সেই কথা শুনে স্বামীজির পুরো মুখটা একেবারে উজ্জ্বল আলোকিত হয়, যেন মনে হচ্ছে স্বামীজি এই উত্তরটা শুনে খুব উৎফুল্ল, সেও যেন সহমত পোষণ করে।
ইয়েস হি এক্সক্লেমড, এবং সে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট। আর রামকৃষ্ণ পরমহংস হচ্ছে সেই ব্যক্তি, সেই মানুষ যে কিনা এই কথাই বলতো। তো তুমি যে কথা বলছো যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেগুলো হচ্ছে রিলিজিয়াস নিয়ে বা রিলিজিয়নে কথাবার্তা বলতে গেলে সেই ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে হবে, এই কথাটা রামকৃষ্ণ পরমহংসদেব সেও বলেছিল। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু হ্যাড এভার কারেজ টু সে দ্যাট হি মাস্ট স্পিক টু অল ম্যান ইন দের ওন ল্যাঙ্গুয়েজ। আর সেই ছিল একমাত্র মানুষ যার কিনা সাহস ছিল যে এটা বোঝাতে যে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলা তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে। এবার তার পরের যে স্ট্যান্ডাকে একটু ভালো করে দেখে নাও। অ্যান্ড ইয়েট দেয়ার কেম এ ডে, তবুও সেখানে এমন একটা দিন আসছিল, হোয়েন ই ফাউন্ড ইট নেসেসারি, যখন কিনা স্বামীজি উপলব্ধি করতে পেরেছিল খুব গুরুত্বপূর্ণভাবে, টু লে ডাউন হিজ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, তার নিজস্ব চিন্তাভাবনাকে উপস্থাপন করতে, লে ডাউন বলতে রাখতে, উপস্থাপন করতে, কি উপস্থাপন করতে, হিজ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, মা ওয়ার্শিপ বা কালী পূজা যে করা হয় সেই পূজা সম্পর্কে তার কী চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে উপস্থাপন করতে। কীরকম না, আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, একেবারে স্পষ্টতার সহিত, যার মধ্যে কোনো মিস্টেক থাকবে না, ভুল থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, একটা স্পষ্টভাবে সে তার নিজস্ব চিন্তাভাবনাকে উপস্থিত করছিল মা কালী সম্পর্কে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি সেই সময় কালীঘাটে বক্তব্য রাখতে যাচ্ছিলাম। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, আর সেই সময় সে আমার কাছে আসে কিছু নির্দেশ দেওয়ার জন্য। এবং নির্দেশটা কি না, ইফ এনি ফরেন ফ্রেন্ড শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো বিদেশি বন্ধু, অর্থাৎ ফরেনার বলতে আমরা ইংরেজিদের বলতে পারি, যে কোনো বিদেশি বন্ধু যদি এই জায়গায় থাকতে চায়, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, অবশ্যই তবে তাদেরকে জুতোটা খুলে ফেলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং অন্যান্য শিষ্যদের মতো তাদেরকে মেঝের ওপর বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য যেমন দর্শক রয়েছে, অডিয়েন্স আছে, সকলের মতো তাদেরকে মেঝের ওপর বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স, আর এই সভায় উপস্থিত বা এই উপস্থিতিতে, এই সভাতে, নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, কোনো ব্যতিক্রম করা হবে না। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আর যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে, ব্যতিক্রম করা হয়, তো বোধ হয় আমি পুরোপুরি এর জন্য দায়ী থাকব, আমি পুরোপুরি এর জন্য অ্যানসারেবল হব। অতএব সেই জন্য স্বামী যে প্রত্যেককেই বলে যে না, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সবাই সমান, সবাই একসঙ্গে বসবে, সবাই একসঙ্গে আমরা এই লেকচার শুনব। এবার তার পরের যে পেজটাতে চলে এসো। আফটার সেইং অল দিস, এই সব কিছু কথা বলবার পর, হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, সে অনেকক্ষণ ধরে স্টেজের মধ্যেই ছিল যাওয়ার আগে। অ্যান্ড দেন মেকিং এ সাইড রেফারেন্স টু কর্নেল হেজ পোয়েম অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল, এবং তারপরে হঠাৎ করে খুব হালকাভাবে, মানে সবাই শুনতে পাবে না এরকম খুব হালকাভাবে সে একটা কবিতা পড়ে ওঠে। সেই কবিতার নাম হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, এবং লেখকের নাম কী ছিল, কর্নেল হে। এবং তারপরে সে বলছে, অতএব এমন নয় যে স্টেজের মধ্যে পুরো কবিতাকে সে আবৃত্তি করে সবাইকে শোনাচ্ছে, সে মনে মনে সামান্য একটুখানি হয়তো লাইন, এক লাইন দু লাইন হয়তো গেয়ে উঠলো, তারপরেই সে বলছে মাইক্রোফোনটা নিয়ে, দিস ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্মা অ্যান্ড দ্য গড, আমার ব্রহ্মা এবং ভগবানকে নিয়ে এটাই হচ্ছে আমার অবস্থান। আই বিলিভ ইন ব্রহ্মা অ্যান্ড দ্য গডস, আমি বিশ্বাস করি ব্রহ্মাতে এবং ভগবানেও বিশ্বাস করি। অ্যান্ড নট ইন এনিথিং এলস, এর থেকে আমি অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। কে বলছে? স্বামীজি বলছে, ওই সবাই উপস্থিত সবাইকেই বলছে। অতএব যত শিষ্য ছিল প্রত্যেকেই এই কথাটা শুনতে পাচ্ছেন। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি স্পষ্টতই খুব ভীত সন্ত্রস্ত ছিলেন। তিনি বলতে কে না, স্বামীজি। কেন? দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি লাই, যে আমার বুদ্ধিমত্তা, আমার যে বুদ্ধিমত্তার যে সংকীর্ণতা, এটা হয়তো একটা সময় শেষ হয়ে যাবে, সংকুলন হবে, কম পড়ে যাবে। হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেখানে কিনা স্বামীজির বুদ্ধিমত্তার প্রসার ঘটতেই থাকবে। কোন বিষয়ে? ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা। তো খুব সহজ করে বলি, মনে করে নাও, একদিকে বলা হচ্ছে কি না হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা, এটা হচ্ছে একটা থিওরি। আর একটা থিওরি কি না এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, একটা নির্দিষ্ট স্ট্রাকচারকে সামনে রেখে, নির্দিষ্ট নিয়ম রেখে
একটা পুজো করা, তার মধ্যে যে আনন্দ, অর্থাৎ যে দুটো আনন্দকে আমরা দেখি বেদান্তিক থিওরিতে বলা হয়ে থাকে কি না, ভগবান হচ্ছে নিরাকার, একম, অদ্বিতীয়, অর্থাৎ সে জায়গাতে কেউ থাকবে না সামনে, নিরাকার ভগবানের পুজো করা হবে। আর অপর দিকে বলা হচ্ছে কি কোনো স্ট্রাকচারকে রেখে পুজো করা। তার মানে এই যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা হয়তো স্বামীজি বুঝতে পারবে, কিন্তু কোনো মতে আমাদের লেখিকা বুঝতে পারবে না, এবং এই জন্য স্বামীজি একটু ভীত সন্ত্রস্ত ছিল। এবার একটু মানে দেখে নেওয়া যাক। কী বলছিলাম, যে হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি নিশ্চিতভাবে খুব ভীত সন্ত্রস্ত ছিলেন, দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি লাই, যে আমার যে বুদ্ধিমত্তার যে ডিফিকাল্টি বা যে বুদ্ধিমত্তার যে স্বল্পতা, এটা নিশ্চিতভাবে একটা সময় শেষ হয়ে যাবে। হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যেখানে কিন্তু তার বুদ্ধিমত্তা শেষ হবে না, সেটা আরও প্রসার লাভ করবে কোনো একটা জিনিসকে পূর্ণাঙ্গরূপে ব্যাখ্যা করার জন্য। কোন বিষয়ে? ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন, যে বাহ্যিক দিক থেকে অসঙ্গতিপূর্ণ যে আনন্দটা করা হয়ে থাকে, অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচারকে রেখে পুজো করার জন্য, উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা। আর অপরদিকে বেদান্তিক থিওরি অফ ব্রহ্মার যে ধারণা, সেই ধারণার মধ্যে যে অসঙ্গতি থাকবে, এটা বুঝতে বোধ হয় আমাদের লেখিকা পারবে না, সেই জন্য স্বামীজি একটু ভয় পেত। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস টু অপোজিটস। এমনকি স্বামীজি নিজেও বুঝতো না যে টু আস, আমাদের কাছে, তো বলতে যত শিষ্য ছিল প্রত্যেকের কাছে, হু স্টুড অ্যাবাউট হিম, যারা তার চারিদিকে দাঁড়িয়েছিল, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট, যে কিনা নিজেই কিনা একটা সঙ্গমস্থল, মিলনস্থল ছিল এই দুটো ভিন্ন ধর্মী চিন্তাভাবনার। কোশ্চেন পরে টু অপোজিট বলতে কোনটা, তখন আমরা কোনটা লিখবো? দ্য এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, ওটা একদিকে রয়েছে, আর একদিকে আছে কি দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা, অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং সে কিনা সাক্ষী ছিল, যে সত্য হিসাবে সে সাক্ষী ছিল প্রত্যেকটা বিষয়ে। অতএব এই যে দুটো আইডিয়া, সে দুটো আইডিয়া সত্য, এবং তার মধ্যেই কিন্তু এই সত্যতা প্রতীয়মান হয়, প্রকাশ পায়, এবং সেই হচ্ছে একমাত্র সাক্ষী যার উপর নির্ভর করে আমরা সমস্ত কিছু মেনে নিতে রাজি আছি। ফলোয়িং আপ হিজ ট্রেন অফ থট, হঠাৎ করে অনেক সময় সে গভীর চিন্তা করতে চিন্তায় মগ্ন হয়ে, দেয়ারফর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলোকি, সে কী করে পুরো একটা মোহর মধ্যে মূর্ছনা যায়, এবং সে হঠাৎ করে কিছু বলে ওঠে, নিজের অজান্তে, মনের অজান্তে বলে ওঠে। হাফ সলিলোকি বলতে কিছু একটা বলে ওঠা, মানে অস্ফুট স্বরে, একেবারে স্পষ্ট করে না, হঠাৎ করে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে ওঠা। অ্যান্ড সিট ফর এ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, এবং তারপরে সে কিছুক্ষণ বসে পড়ে কিছু অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে। অ্যান্সারিং কোশ্চেন, কেউ প্রশ্ন করলে উত্তর দেয়। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, এবং সবসময় সে চেষ্টা করে নিজের অবস্থানটাকে স্পষ্ট করতে। ইট অলওয়েজ হ্যাভ অ্যাবজর্বড ইন সামথিং উইথিন, তবুও মনে হয় যেন তিনি অর্ধমগ্ন রয়েছেন তার মনের মধ্যে কোনো একটা কিছুতে। অ্যাজ ইফ হি হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, মনে হচ্ছে সে কোনো একটা মোহর মধ্যে আবদ্ধ, যার ফলে সে সেই মোহরটাকে ব্রেক করে বাইরে বেরিয়ে আসতে পারে না। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের অনেক সময় বলে ভর করা বলে না, অনেক সময় দেখবে অনেক জায়গাতে কালী ঠাকুর কাউকে ভর করে বা দুর্গা ভর করে, ফলে সে এমন রকমের আচরণ করে বা এমন রকমের বীভৎস ড্যান্স করে যেগুলো হয়তো নর্মালি অ্যাকসেপ্টেবল নয়, এবং সে মেয়েটা বা যার উপরে ভরটা হচ্ছে সে কিন্তু ইচ্ছাই করছে না, তার কারণটা হচ্ছে কি তার উপরে একটা শক্তি, একটা মা কালী ভর করছে। এটাও সেই রকম স্বামীজির মধ্যে হয়তো মাঝে মধ্যে কেউ একটা ভর করতো, ফলে সে অসঙ্গতিপূর্ণ কিছু কথাবার্তা বলতো। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, সে বলেছিল, স্বামীজি বলেছিল, আমি কালীকে কতই না ঘৃণা করতাম। অ্যান্ড অল হার ওয়েজ, এমনকি তার যে পূজা অর্চনা করার যাবতীয় রীতিনীতি সবগুলোকে ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, এবং সম্ভবত এই কারণে আমি নিজের মনের মধ্যে 6 বছর আমি সংঘর্ষ চালিয়ে গিয়েছিলাম। অর্থাৎ সংঘর্ষ এমন নয় যে অন্য কোনো ব্যক্তির সঙ্গে, সংঘর্ষ হচ্ছে নিজের মনের মধ্যে। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো মতোই আমি মা কালীকে ভগবান বলে গ্রহণ করব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু বিশ্বাস করো আমাকে অবশেষে তাকে গ্রহণ করতেই হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে উৎসর্গ করেছিল তার কাছে, মা কালীর কাছে।
অ্যান্ড নাও আই বিলিভ, এখন আমি বিশ্বাস করি যে সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, যে তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন, এমনকি সামান্যতম কোনো একটা কাজ করলেও সেখানে কিন্তু তার নিয়ন্ত্রণটা পরিলক্ষিত হয়। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, এবং আমাকে দিয়ে তার যা ইচ্ছা তাই করেন, অর্থাৎ মা কালী আমাকে দিয়ে তার সমস্ত ইচ্ছা পূরণ করেন। ইয়েট আই ফট সো লং, তবুও আমি মনের মধ্যে একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলাম। আই লাভড হিম, তারপর উপলব্ধি করতে পারলাম যে আমি তাকে সত্যিই ভালোবাসি। হিম বলতে এখানে কে না, রামকৃষ্ণ পরমহংসদেব। ইউসি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা নিশ্চয়ই দেখেছেন কী পরিমাণ তাকে ভালোবাসি। এই ইউ বলতে সমস্ত শিষ্যদের বলা হচ্ছে। অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, আর এই ভালোবাসাটাই ছিল সেটা যেটা আমাকে তার সঙ্গে আঁকড়ে পড়ে থাকতে সাহায্য করেছিল। আই স হিজ মার্ভেলাস পিওরিটি, আমি দেখেছিলাম তার সেই অদ্ভুত পবিত্রতা। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, এমনকি তার অদ্ভুত আশ্চর্য ভালোবাসা আমি অনুভব করেছিলাম। হিজ গ্রেটনেস হ্যাড নট ডন্ট অন মি দেন, তখন তার সেই মহানতা প্রকাশ পায়নি আমার ওপরে, অতএব আমি তখন বুঝতে পারিনি এই রামকৃষ্ণ পরমহংসদেব কী পরিমাণ মহান ছিল। অল দ্যাট কেম আফটারওয়ার্ড, পরবর্তী সময় তার মহানতা আমার মধ্যে আসে, আমি বুঝতে পারি। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি তার কাছে হার মেনে যাই, যখন আমি তার কাছে মাথা নোয়ালাম। অ্যাট দ্যাট টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি, প্রথমের দিকে তো আমি ভাবতাম পরমহংসকে, রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা মাথা পাগল বালক বলেই ভাবতাম। অলওয়েজ সিং ভিশন অ্যান্ড দ্য রেক, সবসময় কিনা যে মা কালীর স্বপ্ন দেখতো, মা কালীকে কল্পনায় দেখতো এবং আরও অনেক কিছুই দেখতো। আই হেটেড ইট, আমি সত্যিই তাকে ঘৃণা করতাম এবং এই রকমের অদ্ভুত ভীষণ বা দৃশ্য দেখা সত্যিই আমি ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, তারপর ফাইনালি অবশ্যই আমাকে গ্রহণ করতেই হলো মা কালীকে, আর কোনো উপায় ছিল না। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট, না, যে জিনিসটা আমাকে বাধ্য করেছিল মা কালীকে অ্যাকসেপ্ট করতে, ওটা হচ্ছে গোপন রহস্য। দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সঙ্গে মারা যাবে। আই হ্যাড এ গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, আমার সেই সময় দুর্ভাগ্য চলছিল প্রচুর পরিমাণে। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটাই ছিল আমার একমাত্র সুযোগ। সে মেড এ স্লেভ অফ মি, সেই মা কালী আমাকে পুরোপুরি তার কৃতদাস বানিয়ে ছাড়লো। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এ স্লেভ অফ ইউ, এমনকি ওই কথাগুলোই যে এ স্লেভ অফ ইউ, তোমাকে কৃতদাস বানিয়েই ছাড়বে, এই কথাগুলো এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে বলেছিল। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, আর তারপর রামকৃষ্ণ আমাকে পুরোপুরি উৎসর্গ করলো মা কালীর কাছে। স্ট্রেঞ্জ, সত্যি খুব অবাক লাগছে না তোমাদের কাছে? হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, আমাকে মা কালীর কাছে উৎসর্গ করবার পর এই রামকৃষ্ণ পরমহংসদেব মাত্র 2 বছর বেঁচে ছিল। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, আর অধিকাংশ সময় তিনি রোগে ভুগতেন। নট মোর দ্যান 6 months ডিড সি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, যে 6 মাসের বেশি নয় কিন্তু সে তার স্বাস্থ্য এবং তার যে উজ্জ্বলতাকে সে ধরে রাখতে পারেনি। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, অনুরূপভাবে গুরু নানকও ছিল ওই রকম সাধক পুরুষ ছিল, তোমরা নিশ্চয়ই জানো। লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল টু হোম হি উড গিভ হিজ পাওয়ার, যে কিনা সবসময় খোঁজ করতো তার একটা শিষ্যের, যাকে কিনা তার সমস্ত ক্ষমতা দেবে, ওইরকম এইরকমের শিষ্যের খোঁজ করতো আমাদের গুরু নানক। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, এমনকি সে তার পরিবারের সমস্ত লোকেদেরকে অস্বীকার করেছিল, কাউকে, পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে কিন্তু তার নিজস্ব পাওয়ার দেয়নি। হি চিলড্রেন ওয়ার অ্যাড নাথিং টু হিম, মনে হচ্ছিল তার কাছে তার বাচ্চাদের কোনো গুরুত্বই নেই। টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট, তারপরে হঠাৎ করে তার সাক্ষাৎ হলো এই বালকটির সঙ্গে, যাকে সে তার ক্ষমতাগুলো দেয়। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপরে সে মারা গিয়েছিল। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী, ভবিষ্যৎ, যে তুমি কি বলো বা তোমরা কি বিশ্বাস করো যে ভবিষ্যৎ কি রামকৃষ্ণ পরমহংসদেবকে মা কালীর অবতার হিসাবে পরিগণিত করবে? ইয়েস, তার উত্তর দিতে গিয়ে আমাদের স্বামীজি বলছে হ্যাঁ। আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট, আমার মনে হয় সেখানে কোনো সন্দেহ নেই। দ্যাট সি ওয়ার্ক আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ড, যে মা কালী রামকৃষ্ণের দেহটার সঙ্গে নিজের দেহটাকে একাত্ম করে তার নিজের কাজগুলো সম্পন্ন করেছেন, বা সহজ করে বলতে পারি যে মা কালী
রামকৃষ্ণের দেহের সঙ্গে কাজ করে নিজের ইচ্ছা সাধনা পরিপূর্ণ করেছেন। তারপরের পেজটা, ইউ সি আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হার সেলফ অ্যাজ ফেমিনাইন। যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি এটা বিশ্বাস করে থাকতেই পারি না, অর্থাৎ আমি স্ট্রংলি বিশ্বাস করি। কি বিশ্বাস করি না, দেয়ার ইজ সামওয়্যার এ গ্রেট পাওয়ার, নিশ্চিতভাবে সেখানে কোনো একটা মহান শক্তি আছে, দ্যাট থিংস অফ হার সেলফ অ্যাজ ফেমিনাইন, যে শক্তিটা নিজেকে কল্পনা করে মহিলা হিসাবে, অ্যান্ড কল্ড কালী, নিজেকে কালী বলে, মা বলে। অ্যান্ড ইয়েট আই বিলিভ ইন ব্রহ্মা টু, তবুও কিন্তু আমি ব্রহ্মাতে বিশ্বাস করি। অর্থাৎ স্বামীজি বলছে মা কালীকেও যেমন বিশ্বাস করি, ব্রহ্মাকেও বিশ্বাস করি। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট, কিন্তু এটা তোমাদের যে সহজাত জ্ঞান বুদ্ধি তার মতো কিন্তু নয়। ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি টু মেক আপ দ্য পার্সোনালিটি? আচ্ছা, মনে করে নাও যে এটা কি তোমাদের দেহের মধ্যে অবস্থিত অসংখ্য কোষ নয়? কোষের সমৃদ্ধ ফল তোমাদের পুরো এই এন্টার অবয়ব বা এন্টার দেহটা নয়? নিশ্চিতভাবে তোমাদের দেহের প্রত্যেকটা কোষ একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি তোমার পার্সোনালিটি, তোমার পুরো দেহটাকে তৈরি করছে। দ্য মেনি ব্রেন সেন্টার্স, তোমার মনের মধ্যে থাকা, তোমার মাথার মধ্যে থাকা বিভিন্ন রকমের ব্রেন, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সমস্ত ব্রেনগুলো কিন্তু একত্রিত হয়ে একটা পুরো ফিগার তৈরি করছে। নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসাসনেস, একটা ব্রেন কিন্তু পুরোপুরি এই কনসাসনেস বা সচেতনতা বোধটাকে তৈরি করে না। অতএব এখানে আমাদের স্বামী যে বলতে চাইছে যে আমি দেখো ব্রহ্মাতেও বিশ্বাস করি, যেমন মা কালীতেও বিশ্বাস করি। এবার তোমরা বলবে যে ব্রহ্মা তো একজন, অবিনশ্বর, একক, অদ্বিতীয়, তো মা কালীতে পুজো করার কি এমন দরকার ছিল? এবং সেই জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য স্বামীজি বলছেন যে দেখো মানুষের প্রত্যেকটা দেহ যেন বিভিন্ন কোষ দিয়ে তৈরি হয়, এই কোষগুলো প্রত্যেকটার সঙ্গে সম্পৃক্ত, যুক্ত হয়ে একটা খুব সুন্দর পার্সোনালিটি বা খুব সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করে। প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে অবস্থিত অসংখ্য ব্রেনগুলো যুক্ত হয়ে একটাই মাত্র কনসাসনেস তৈরি করে। ঠিক অনুরূপভাবে এই সমস্ত ভগবানগুলো মিলে কিন্তু একটা ব্রহ্মাকে তৈরি করে। এটাই হচ্ছে আমাদের স্বামীজির একটা পূর্ণাঙ্গ বক্তব্য এখানে বলা হচ্ছে। ইউনিটি ইন কমপ্লেক্সিটি, তারপরেই বলছেন আসল কথা হচ্ছে ইউনিটি ইন কমপ্লেক্সিটি, জটিলতার মধ্যে একাত্মবোধ। অতএব বিভিন্ন ভগবান থাকতেই পারে, কিন্তু প্রত্যেকে যুক্ত হলে একটা আইডিয়া প্রকাশ করে, যার নাম হচ্ছে ব্রহ্মা। জাস্ট সো, এর থেকে আর বেশি কিছু নয়। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মা? তবে আমি যে এতক্ষণ যা বললাম যে সমস্ত কিছু যুক্ত হয়ে একটা জীবন তৈরি করতে পারে, তো কেনই বা ভগবানের ক্ষেত্রে, ব্রহ্মার ক্ষেত্রে হবে না? ব্রহ্মার ক্ষেত্রে কেন পৃথক হবে? ব্রহ্মার ক্ষেত্রে সমস্ত ভগবানরা যুক্ত হয়ে কেনই বা একটা ব্রহ্মা তৈরি করতে পারবে না? ইট ইজ ব্রহ্মা। হ্যাঁ, আসল হচ্ছে এটাই হচ্ছে ব্রহ্মা, যে কিনা এক। ইট ইজ দ্য ওয়ান, এই ব্রহ্মা হচ্ছে এক এবং অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এবং এটাও সত্যি কথা যে সেখানে অসংখ্য ভগবানরা আছে। অর্থাৎ অসংখ্য ভগবানরা মিলে একটা ব্রহ্ম তৈরি করে। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ ইন দ্য কাশ্মীর, একবার তিনি ফিরে আসছিলেন কাশ্মীরে, যে অমরনাথ ছিল ওখানে তীর্থ করবার পর ফিরে আসছিলেন, এবং সে বলছিল আসবার সময় দিজ গডস আর নট মেয়ার সিম্বল। তার শিষ্যদের বলছে এই যে ভগবানরা, যাদের ছবি তোমরা দেখো বিভিন্ন উপায়ে, যেমন মনসা, কালী, দুর্গা, এই সমস্ত ভগবানরা শুধুমাত্র সিম্বল নয়, দে আর দ্য ফর্ম, সেগুলো হচ্ছে এমন সেই স্ট্রাকচার, এমন সেই আকৃতি দ্যাট দ্য ভক্তজ হ্যাভ সিন, যেগুলোকে ভক্তরা দেখেছিল। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, এবং এমনকি এটাও বলা হয়ে থাকে রামকৃষ্ণ সম্পর্কে, দ্যাট হি উড সামটাইমস স্পিক, যে মাঝে মধ্যে সে নাকি কথাবার্তা বলতো মা কালীর সঙ্গে। কামিং আউট অফ সমাধি, যখন তিনি কোনো একটা ধ্যানে মগ্ন ছিলেন, সেই অবস্থায় তিনি সেখান থেকে বেরিয়ে এসে কথাবার্তা বলতেন। কী সম্পর্কে বলতেন? অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ড উইথিন হিম, তার যে দেহটা, ওই দেহের মধ্যে অতীতে যে সমস্ত আত্মাগুলো বাসা বেঁধেছিল, যারা ওখানে জীবন নিয়ে জন্ম নিয়েছিল, সেই সমস্ত আত্মা সম্পর্কে তিনি কথাবার্তা বলতেন। হি হু কেম অ্যাজ রাম, অ্যাজ কৃষ্ণ, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, ওই সমস্ত আত্মা যে রাম হিসেবে তার দেহের মধ্যে আসছিল, যে কৃষ্ণ হিসেবে তার দেহের মধ্যে আসছিল, এমনকি যে যীশু খ্রিস্ট হিসাবেও তার দেহের মধ্যে আসছিল, সবাই কিন্তু ওই একটা দেহের মধ্যেই আসছিল। কে বলছিল? আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলছেন যে আমার যে দেহটা রয়েছে না, এই দেহের মধ্যে
রামও আসছিল, কৃষ্ণও ছিল, এমনকি যীশু খ্রিস্টও ছিল। অ্যান্ড দেন উড অ্যাট প্লেফুললি টার্নিং টু হিজ চিফ ডিসাইপল। তারপর হঠাৎ করে রামকৃষ্ণ একটুখানি ঘুরে গিয়ে তার প্রিয় শিষ্য স্বামীজির দিকে তাকিয়ে বলতো, বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন। কিন্তু নরেন, তুমি যে থিওরিতে বিশ্বাস করো বেদান্ত থিওরি, বেদের যে থিওরি, সেই থিওরিতে বিশ্বাস করলে তুমি কিন্তু আমার এই কথাটা বুঝতে পারবে না। And thus we are admitted to a glimpse of the struggle like goes in the great souls. আর এইভাবে আমরা কিনা প্রবেশের অধিকার পেলাম, আমরা প্রবেশ করতে পেলাম, আমরা একটা ঝলক পেলাম যে স্ট্রাগলটা চলে একটা মহান মানুষের মধ্যে। তো মহান মানুষ যারা হয়, সাধক মানুষ যারা হয়, ওদের মধ্যেও কিন্তু ধর্মীয় তত্ত্ব নিয়ে অসংখ্য পরিমাণ স্ট্রাগল চলে। ফর দ্য কোরিলেশন অ্যান্ড দ্য মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইম। বিভিন্ন সময়ে আসা বিভিন্ন যে অনুভূতি, সেই অনুভূতিগুলোর কোরিলেশন, একে অপরের সঙ্গে সম্পর্ক, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বসবাস, এই জিনিসটা সবসময় কিন্তু প্রত্যেকটা সাধকের মধ্যে চলতে থাকে এবং আমরা এই স্বামীজির মাধ্যমে এই জিনিসটা উপলব্ধি করতে পারলাম। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রহ্মা। অতএব স্বামীজির মধ্যে কী রয়েছে? একদিকে রয়েছে মাদার, মা কালী, অন্যদিকে রয়েছে ব্রহ্মা। অর্থাৎ দুটো বিপরীত ধর্মী আইডিয়া, কিন্তু এই দুটো বিপরীত ধর্মের চিন্তাগুলো কী করছে? একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। অর্থাৎ স্বামীজিকে না দেখলে আমরা বোধহয় বুঝতে পারতাম না যে সাধক পুরুষের মনের মধ্যেও এই রকমের সংঘর্ষ চলতে পারে। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীজ ওন ওয়ার্ডস হার্ট লং এগো। এবং হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল স্বামীর সেই কথাটা, যে কথাটা আমরা অনেক আগে শুনেছিলাম। কী কথাটা? দ্য ইম্পার্সোনাল গড, নৈব্যক্তিক ভগবান, সিন থ্রো মিস্ট অফ সেন্স। যদি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের আবহে আমরা দেখি, ইজ পার্সোনাল, সে তবে ব্যক্তিগত হয়ে যায়। তো সে তখন নির্গুণ থেকে সগুণে রূপান্তরিত হয়, তার মধ্যে আমরা সমস্ত গুণের আমরা সমাহার দেখতে পাই। In truth, it might well be that the two ideas could not be reconciled. যদি বাস্তবিক পক্ষে বলতে হয়, এই দুটো বিপরীত ধর্মীয় আইডিয়া, একদিকে মা কালী, একদিকে আমাদের ব্রহ্মা, এই দুটো আইডিয়া কোনোদিনও বলে একসঙ্গে থাকতে পারে না, কোনো মতে এদের সঙ্গে রিকনসিলিয়েশন বা মিশ্রণ হতে পারে না। বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। আর এই দুটো ধারণা একত্রে একই সঙ্গে কোনো মতে সত্য হতে পারে না। দুটো ধারণা একসঙ্গে সত্য বলে পরিগণিত হতেই পারে না। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্মা অর দ্য ব্রহ্মা দ্য মাদার। আর এটা সত্যিই একেবারে স্পষ্ট আমাদের কাছে যে একেবারে সবার শেষে অনেক দীর্ঘ আলোচনা করবার পর সাবজেক্টিভ রিয়েলাইজেশন, একজন ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে যে অনুভূতিটা আসা উচিত, সে অনুভূতি কী হবে? আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্মা, হয় মা ব্রহ্মাতে রূপান্তরিত হবে, অতএব মা কালী একটা সময় হয় ব্রহ্মাতে রূপান্তরিত হবে, নতুবা ব্রহ্মা দ্য মাদার, ব্রহ্মা মা কালীতে রূপান্তরিত হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, একটাকে অবশ্যই বিগলিত হতে হবে অপরটার মধ্যে। দ্য কোশ্চেন অফ হুইচ ইন এনি পার্টিকুলার কেস, কোশ্চেনটা হচ্ছে কোন সময়ে কখন এরা একে অপরের সঙ্গে মিলিত হবে, কী করছে? নির্ভর করছে কার ওপর? ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি, অদৃশ্যের ওপর নির্ভর করছে। অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, এমনকি একটা আত্মা, তার যে আত্মা পূজা করে সাধক, সেই আত্মার অতীত কেমন ছিল তার উপর নির্ভর করে তার মধ্যে কখন মা কালী ব্রহ্মার সঙ্গে মিলিত হবে বা কখন ব্রহ্মা নিজে মা কালীতে রূপান্তরিত হবে। অর্থাৎ এই যে মিশ্রণটা নির্ভর করছে কার ওপর? তোমরা একদম দাগ দিয়ে দাও যে ডেস্টিনির ওপর, আর কার ওপর? দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, তার উপর। তারপরে স্ট্যান্জাকে চলে এসো এবার। ফর মাই ওন পার্ট, এমনকি আমার ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্ক অ্যান্ড ইপোজ, যে সমস্ত বক্তব্যগুলো আমি উপস্থাপন করলাম, স্বামীজির সঙ্গে কথাবার্তা বলা, যা তথ্য আমি ইতিমধ্যে বললাম, এই সমস্ত তথ্যগুলোই কিন্তু আসলে আমার জীবনে একটা নতুন যুগের সূচনা করে। অতএব স্বামীজির সান্নিধ্যে থেকে থেকে আমি এমন কিছু অর্জন করলাম, সেগুলোই যেন আমার একটা হিন্দু ধর্ম সম্পর্কে নতুন একটা যুগের সূচনা আমার করলো। এভার সিন্স ইট টুক প্লেস, আর যখন থেকে আমি এই সব কিছু বলা শুরু করলাম, ব্যাখ্যা করা শুরু করলাম, স্বামীজির বক্তব্য আমি ডেলিভার করতে লাগলাম অন্যান্য মানুষের মধ্যে,
I have thought I saw in my master's attitude a certain element. আমি উপলব্ধি করতে পারি যে আমি নিশ্চিতভাবে দেখেছি আমার স্বামী অর্থাৎ মাস্টার আমাদের স্বামীজি তার চরিত্রের মধ্যে এমন একটা গুণাবলী। কী গুণাবলী? না, ওই মানুষের গুণাবলীটা দেখেছি হু ক্যারেড ফর অ্যানাদার এ ট্রাস্ট, যেখানে বহন করতে পারে অন্য মানুষের বিশ্বাসটাকে, কনফাইডেড টু হিম, যে বিশ্বাসটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অতএব স্বামীজির মধ্যে এমন একটা আমি এলিমেন্ট পাই তার চারিত্রিক গুণাবলীর মধ্যে, যে সে অনায়াসে এমন একটা মানুষ যাকে সবাই বিশ্বাস করতে পারে এবং সে হচ্ছে সেই বিশ্বাসটাকে বহন করার একমাত্র ব্যক্তি। তার মধ্যে সেই রকমের ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, দক্ষতা আছে, সক্ষমতাও আছে। হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, যখন আমি তাকে বলতাম মা কালী সম্পর্কে বলতে, মা কালী যে ছবিটা দেখে বলতাম মা কালীর ইমেজ সম্পর্কে বলো, সে সবসময় বলতো উড স্পিক অ্যাজ ইফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। তিনি বলতেন মা কালী কিছু নয়, আসলে হচ্ছে জীবনের একটা অভিজ্ঞতার একটা মহাগ্রন্থ। মা কালী হচ্ছে একটা মহাগ্রন্থ, অভিজ্ঞতার বই। ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, এবং যে বইটাতে একটা মানুষ, একটা সোল, একটা আত্মা কী করে একটা পেজ একটা পেজ একটা পেজ এইরকম করে ক্রমাগত পেজগুলোকে পাল্টাতেই থাকে শুধুমাত্র মা কালীকে দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। কি দেখতে পাই ফাইনালি? অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল। অবশেষ যা দেখতে পায় সবার শেষে তা হচ্ছে কি না, কোনো পেজের মধ্যে মা কালীকে পূর্ণাঙ্গ রূপে দেখতে পায় না। অতএব মা কালী হচ্ছে একটা নিরন্তর প্রক্রিয়া, এমন একটা প্রক্রিয়া যাকে কোনো মতেই তুমি সীমাবদ্ধ করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো খোঁজার, কোনো মতেই তাকে পূর্ণাঙ্গ রূপে পাবে না। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। আর এই যে বক্তব্যটা, এটাই বোধহয় আমার কাছে একেবারে চরম একটা ব্যাখ্যা বলে মনে হচ্ছিল। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। কালী, মা কালী হিসাবে ভারতের সর্বত্র পূজিত হবেন ভবিষ্যতে। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড এনি এক্সপিরিয়েন্সেস অফ দ্যাট ডেথ। আর তার নাম নেই মানুষেরা, তার সন বলতে আমরা যারা মানুষ আছি আর কি, আমরা মানুষেরা সম্ভব করব কি না এক্সপিরিয়েন্স অফ দ্যাট ডেথ, যে কোনো একটা অভিজ্ঞতার একেবারে গভীরে পৌঁছাতে আমরা সমর্থ হব একমাত্র মা কালীর কৃপায়। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, আর অবশেষে দেয়ার হার্ট উইল রিটার্ন টু দ্য এনসেন্ট উইজডম। এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তানের মন ফিরে যাবে কি না সেই প্রাচীন প্রজ্ঞায়, প্রাচীন বিজ্ঞতায়। এই প্রাচীন প্রজ্ঞা, প্রাচীন বিজ্ঞতা বলতে কি ব্রহ্মতে ফিরে যাবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো হোয়েন হিজ আওয়ার কামস। আর প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারবে যখন তার মৃত্যুর সময় আসবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট এ ড্রিম, যে তার জীবনটা কিছু নয়, আসলে স্বপ্ন ছাড়া কিছুই নয়। সে মৃত্যুর সময় উপলব্ধি করতে পারবে যে এতদিন যে বেঁচে ছিল, 60 বছর 70 বছর, যতদিন সে বেঁচে ছিল, এটা তার কাছে খুব তাৎক্ষণিক মনে হবে এবং মনে হবে স্বপ্ন ছাড়া বাস্তব নয়। এবার তারপরে আর একটু আছে, জানি অনেকটা বড় হয়েছে, তবু একটা রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের প্রতি রইল যে ভালো করে একবার বুঝে নাও এবং কোনো জায়গাতে কোনো যদি অস্পষ্টতা থাকে, না বুঝতে পারো, গ্রে এরিয়া থাকে, ইউ ক্যান টেল মি, আই শ্যাল ট্রাই টু এক্সপ্লেন টু ইউ ইন ডিটেল। এবার চলে এসো পরেরটা। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্কস অফ দ্য গীতা। অতএব এখানে একটা বইয়ের নাম বলা হচ্ছে গীতা। গীতাতে যে সমস্ত বাণীগুলো আছে গুরুত্বপূর্ণ বাণী। এখানে বেদা লাইক বলতে কি বেদের মতো গুরুত্বপূর্ণ বাণী। অ্যাকচুয়ালি বেদ হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা কিন্তু শ্রুতি বলি, কারণ এটা লিখিত ভার্সানে প্রথমের দিকে ছিল না, আমরা শুনে শুনে মুখস্থ করতাম। তাই বলছে কার মনে নেই গীতার মধ্যে থাকা সেই গুরুত্বপূর্ণ বেদের মতো গুরুত্বপূর্ণ বক্তব্য। কোন বক্তব্যটা দেখে নাও, কোটেশন চিহ্নের মধ্যে বলা হচ্ছে, নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন। যে না, নিশ্চিতভাবে কোনো মানুষ কোনো কাজকর্ম না করে সে কোনো মোহ বা সে কোনো একটা মোক্ষ লাভ করতে পারে না। অর্থাৎ কোনো মানুষ কোনো কাজকর্ম না করে সে চুপচাপ থাকবে বসে এবং তার মৃত্যু হয়ে যাবে এবং সে মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করবে, নির্বাণ লাভ করবে, তা কিন্তু নয়। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি দ্যাট নট উইথাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড।
আর আমরাও কোনো মতে করতে পারবো না, কোনো মতে আমরা বলতেও পারবো না সার্টেনলি, মানে খুব নিশ্চিত করে, যে উইথআউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, আমরা জীবনের অভিজ্ঞতাকে আমরা ছেড়ে দিয়ে, তার মধ্য দিয়ে না গিয়ে, উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, আমরা ওই মোক্ষ লাভ করা, নির্বাণ লাভ করতে পারবো সবার শেষে, এটা কিন্তু নয়। অতএব আমাদেরকে কাজ করতে হবে, জীবনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এবং তার মধ্যেই কিন্তু আমরা সফল হব, আমরা নির্মাণ বা নিষ্কৃতি বা মুক্তি লাভ করবো এই জীবন সাইকেল থেকে। থ্রু দ্য মাদার টু ব্রহ্মা, থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড মেনি চেঞ্জেস, থ্রু দ্য স্ট্রাগল, দ্য ভিক্টরিজ অ্যান্ড দ্য ডিফিট অফ দ্য ইমিডিয়েট ফিউচার, টু দ্যাট সেভ হেভেন অফ দ্য সোল হোয়ার অল ইজ ওয়ান। এবার এখানে বলছে মোক্ষ লাভ করার উপায় কী না, থ্রু দ্য মাদার টু ব্রহ্মা, প্রথমে মা কালী, তারপর ব্রহ্মা, এই যে স্টেপ, এই স্টেপগুলো অতিক্রম করে আমাদের যেতে হবে। থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন অর্জন করতে হবে, অতএব একটা জীবন থেকে আরেকটা জীবন, আরেকটা জীবন, এইভাবে জন্মান্তরে আমাদেরকে যেতে হবে এবং এর ফলে জ্ঞান অর্জন করতে হবে। মেনি চেঞ্জেস, অনেক জীবনে পরিবর্তন সহ্য করতে হবে। থ্রু দ্য স্ট্রাগল, অনেক সংঘর্ষ করতে হবে। দ্য ভিক্টরিজ, অনেক সময় জয়লাভ করতে হবে। অ্যান্ড দ্য ডিফিট অফ দ্য ইমিডিয়েট ফিউচার, এমনকি ভবিষ্যতে অসংখ্য পরাজয়ের সম্মুখীন হতে হবে। এই সব কিছু করবার পর ফাইনালি কী করব, টু দ্যাট সেভ হেভেন, আমরা পৌঁছে যাব সেই নিরাপদ স্বর্গে, অফ দ্য সোল, যে জায়গাতে সমস্ত আত্মাগুলো কী হবে, হোয়ার অল ইজ ওয়ান, সমস্ত সোলগুলো একত্রিত হবে, অ্যান্ড অল ইজ পিস, আর যেখানে সব কিছুই শান্তিময়, সব কিছু শান্তি আর শান্তি। As I took more and more closely into the life of that great teacher, এবার লেখিকা বলছেন, আমাদের নিবেদিতা বলছেন, যখন আমি এই আমার মহান টিচার স্বামীজির জীবনটাকে আমি আরও ভালো করে পর্যবেক্ষণ করি, মোর অ্যান্ড মোর ক্লোজলি, আরও গভীর থেকে গভীরতমভাবে পর্যবেক্ষণ করি, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করি, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আমি উপলব্ধি করতে পারি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ভবিষ্যতের দিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, একেবারে স্পষ্টতার সহিত কী উপলব্ধি করতে পারি, হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, সেই স্বামীজি সে নিজেই না, কিভাবে কতই সক্ষমতার সহিত এই এক্সপিরিয়েন্সের মহাগ্রন্থটাকে পেজের পর পেজ উল্টে গিয়েছিল মা কালীকে দেখার জন্য, বোঝার জন্য। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, আর এই পেজ উল্টাতে উল্টাতে যখন সে একেবারে ওই পেজের সর্বশেষ শব্দে পৌঁছালো, দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড, সে মা কালীকে দেখতেই পায়নি, সে একেবারে ক্লান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়লো, তার মৃত্যুর কোলে ঢলে পড়লো, বলা হচ্ছে, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের কোলে, মায়ের বাহুতে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন টু দ্য সুপ্রিম রিভিলেশন, যাতে করে তার সামনে বহিঃপ্রকাশ করা হয় মরণোত্তর জীবন। সুপ্রিম রিভিলেশন বলতে লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনটা কি রয়েছে, তার সুফল দিক, কুফল দিক, সব কিছুই সে উপলব্ধি করতে পারলো। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, আর তখনই সে উপলব্ধি করতে পারলো স্বামীজি যে আসলে এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, মানব জীবনটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, এটাই ছিল লাইন বাই লাইন এক্সপ্লানেশন, ব্যাখ্যা করলাম খুব সহজভাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এটা রিকোয়েস্ট আমাদের প্রত্যেকের প্রতি রইল। অসংখ্য ধন্যবাদ।